হেফাজতে ইসলামের পক্ষ থেকে বা উলামায়ে কেরামের পক্ষ থেকে আমার ভূমিকা নিয়ে বা আমার অবস্থান নিয়ে তারা আমার সাথে এরকম তেমন কোনো যোগাযোগ করে নাই। এজন্য আমি নিজেকে আড়াল করে রাখতেই পছন্দ করি। আওয়ামী লীগের লোক যারা ছিল তারা আমাদেরকে দেখে জঙ্গি এবং হেফাজতি বলে গালি দেওয়া শুরু করেছে। পরবর্তীতে হেফাজত আপনার কোনো খোঁজ খবর নিয়েছে বা উলামায়ে কেরামের পক্ষ থেকে আপনার কাছে কখনো যাওয়া হয়েছে এরকম কোনো? সর্বপ্রথম যখন আমি ওই আন্দোলন শেষ করে কমলাপুর রেল স্টেশনে ট্রেনের জন্য অপেক্ষা করতেছিলাম, তখন থেকেই আমাদেরকে জঙ্গি ট্যাগ দেওয়া শুরু করেছে, জঙ্গি হেফাজতি বলে গালি দেওয়া শুরু হয়েছে। তারপরে ট্রেনে করে যখন বাড়িতে যাই, আমাদের রেল স্টেশন কাউরাই, সেখানে নামার পরে সেইখানে আওয়ামী লীগের লোক যারা ছিল তারা আমাদেরকে দেখে জঙ্গি এবং হেফাজতি বলে গালি দেওয়া শুরু করেছে। সেখান থেকেই পরবর্তী সময়ে আমার এলাকায় তেমন কোনো প্রভাব বিস্তার করতে পারে না আমার উপর। আর হেফাজতে ইসলামের পক্ষ থেকে বা উলামায়ে কেরামের পক্ষ থেকে আমার ভূমিকা নিয়ে বা আমার অবস্থান নিয়ে তারা আমার সাথে এরকম তেমন কোনো যোগাযোগ করে নাই। এজন্য আমি নিজেকে আড়াল করে রাখতেই পছন্দ করি। যে কথাটা একটু আগে বলেছিলেন যে কেন আপনি আড়াল করে রাখেন, আড়াল করে আমার কাজ তো হচ্ছে কাজ করে যাওয়া। আর কখন এটা প্রকাশ পাবে, আল্লাহ তাআলা কখন প্রকাশ ঘটাবেন এবং কখন দাওয়াতের ময়দানকে আরো প্রশস্ত করে দিবেন, সেটা আল্লাহ তাআলার পরিকল্পনা। যে সিদ্ধান্ত আছে সেটাকে আমি বিশ্বাস করি এবং মানি। আপনি সেই সুবাদে এখন কি আজকে করছেন? আপনাদের মাধ্যমে আমি এসেছি। এখন আপনি কি করছেন? আপনার পেশা কি এখন? যে এখন আমার পেশা হচ্ছে শিক্ষকতা। একটা একাডেমির মধ্যে আমি শিক্ষক হিসেবে আছি, যেটা টিকাটুলিতে অবস্থিত, রাবেতা ইসলামিক একাডেমি। এভাবেই চলছে। আর অন্য কোনো সেই সাথে কোনো সংগঠনের সাথে বা কোনো ধরনের ইয়ের সাথে আমার কোনো যোগাযোগ নেই বা আজকের এই পর্ব পাবলিশ হওয়ার পর যদি কোনো রাজনৈতিক সংগঠন, ইসলামিক কোনো রাজনৈতিক সংগঠন থেকে আপনাকে দাওয়াত দেওয়া হয় যে আপনি যেন তাদের সাথে রাজনীতিতে অংশগ্রহণ করেন, এই ক্ষেত্রে আপনার দৃষ্টিভঙ্গি কি? আমার দৃষ্টিভঙ্গি সবসময় একটাই আছে, একটাই থাকবে যতদিন বেঁচে থাকবো দুনিয়াতে। একটাই আমার রাজনৈতিক আদর্শ, সেটা হচ্ছে খেলাফতে নাবাবিয়া। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খেলাফতের যেই নমুনা ছিল, সেই খেলাফতের নমুনাকে অন্তরে লালন করি এবং সেটার জন্য যেভাবে নিজেকে প্রস্তুত করা দরকার সেইভাবে প্রস্তুত করার চেষ্টা করব ইনশাল্লাহ। এটাই হচ্ছে আমার মূল লক্ষ্য। দর্শক, আমরা আজকে আমাদের কামরুজ্জামান পাঠান ভাইকে অনেক দিন খোঁজার পর আমরা আমাদের স্টুডিওতে পেয়েছি। আমরা যেই ছবিটা ভাইয়ের আইকনিক ছবি হিসেবে আমাদের শাপলার ইতিহাসে চর্চা হচ্ছিল, সেই ছবিটা যেই দেখেছে তার মনের মধ্যে এই কৌতূহলটা ছিল যে কে এই ব্যক্তি বা এই দুজন ব্যক্তি কারা। আর দুজনের মধ্যে একজনকে আমরা দাঁড়িয়ে চিৎকার করতে দেখছিলাম, আর আরেকজন সে অচেতন অবস্থায় ছিল, তাকে উঠানো হচ্ছিল। তো সেই ব্যক্তি কি জীবিত আছে কিংবা মৃত আছে? মৃত। আমাদের এই রকম অনেক কৌতূহল আমাদের মনের মধ্যে ছিল। আজকে আমরা আপনাদের এই কৌতূহলগুলোর অনেক প্রশ্নের উত্তর হয়তো বা আমাদের এই পর্বের মাধ্যমে দিতে সক্ষম হয়েছি।